শুরুতেই সংসদের বাজেট অধিবেশনের খবর। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট কণ্ঠভোটে পাশ হয়েছে। বিকেলে সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রস্তাবক্রমে নির্দিষ্টকরণ বিল 2026 পাশের মধ্য দিয়ে বাজেট পাশ হয়। নতুন এই বাজেট আগামীকাল 1 জুলাই বুধবার থেকেই কার্যকর হবে। অর্থমন্ত্রী গত 11 জুন জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন। এবারের বাজেটের শিরোনাম রাখা হয় গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা। ওয়াকিব হাসানের রিপোর্ট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জাতীয় সংসদে পাশ হয়েছে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রস্তাবিত 9,38,000 কোটি টাকার বাজেট পাশের জন্য সংসদে প্রস্তাব করলে কণ্ঠভোটে তা পাশ হয়। 2027 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বছরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 672 কোটি 15 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। চলতি অর্থ বছরের চেয়ে নতুন অর্থ বছরের বাজেটের আকার 1,48,000 কোটি টাকা বেশি। এই সরকারের বাজেট পাশের আগে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলোর ব্যয় সম্পর্কিত 59টি মঞ্জুরির দাবি সংসদে উপস্থাপন করেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। দাবিগুলো কণ্ঠভোটে অনুমোদিত হয়। মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 2,187 কোটি 58 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এসব দাবির বিপরীতে বিরোধী দলের সংসদ সদস্যরা 1342টি ছাঁটাই প্রস্তাব উপস্থাপন করেন। এর মধ্যে কয়েকটির উপর আলোচনার সুযোগ পান তারা, তবে কণ্ঠভোটে সব প্রস্তাব নাকচ হয়ে যায়। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য আক্তার হোসেন বিলের 38 দফায় যে সংসদে এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে। পরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রস্তাবক্রমে নির্দিষ্টকরণ বিল 2026 পাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাজেট পাশ হয়। সংযুক্ত তহবিল হতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য আনিত একটি বিল, নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে উত্থাপন করছি। নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে পাশ হলো। এবারের বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 6,04,000 কোটি টাকা। এখানে যদি কোনো কিছু কন্ট্রাডিক্ট করে, বাজেটে ঘাটতি ধরা হয়েছে 2,43,000 কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের 3.6%। একই সাথে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনা এবং জিডিপি প্রবৃদ্ধি 6.5% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মৌলিক অধিকার রক্ষা করা। এবারের বাজেটের অন্যতম বড় সিদ্ধান্ত ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা বৃদ্ধি। বিগত অর্থ বছরে 3,75,000 কোটি টাকা পর্যন্ত আয় করমুক্ত থাকলেও নতুন অর্থ বছরে তা বাড়িয়ে 4 লাখ টাকা করা হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সম্পর্কিত নতুন অর্থ বছরের প্রথম দিন অর্থাৎ 1 জুলাই থেকে কার্যকর হবে নতুন এই বাজেট। অর্থ বছরের প্রয়োজনীয় উন্নয়ন ব্যয়। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। ধন্যবাদ মাননীয় স্পিকার। সংবিধান সংশোধন কমিটিতে যাবে না বিরোধী দল বলে জানিয়েছেন পাবনা 1 আসনের জামায়াতের সংসদ সদস্য নাজিবুর রহমান। বিকেলে সংসদ ভবনে তিনি সাংবাদিকদের জানান, গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে সংবিধান সংস্কার চায় তার দল, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, বাজেট অপরিকল্পিত ও অস্বচ্ছ, তাই না ভোট দিয়েছে বিরোধী দল। কালকে অর্থ বিল পাস হয়েছে, আমরা বারংবার বলে এসেছি ওনারা সংবিধান সংশোধনের কথা বলছেন। এটা সংবিধান সংশোধন করে জুলাইয়ের প্রস্তাবগুলো বাস্তবায়ন করা যাবে না। জুলাইয়ের প্রস্তাবের যে বিষয়গুলো আছে এইগুলা করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। এছাড়া সংবিধান সংশোধন ছাড়াও আপনার অনেক বিষয়ে সংশোধন করতে হবে। গণভোটের ইয়েতেও বলা হয়েছে যে বিরোধী দলকে 10টার অধিক আপনার স্থায়ী কমিটির সভাপতির পদ দেয়া হবে, কিন্তু এই বিষয়টা তো সংবিধানের সংশোধনের কিছু বিষয় নেই। এটা আছে হলো আপনার কার্যপ্রণালী বিধি সংশোধনের বিষয়। এই কারণে আমরা বলছি একটা সংস্কার কমিটি করতে হবে। আমরা ওই সংবিধান সংশোধনের যে প্রস্তাবনারা দিয়েছেন সেক্ষেত্রে আমরা বলেছি এটাতে কোনো লাভ হবে না, সুতরাং এখানে আমরা যাব না। এবার অন্যান্য প্রসঙ্গ।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে 2026-27 অর্থ বছরের প্রথমার্ধের জন্য ঘোষিত নতুন মুদ্রানীতিতে নীতিসুদ 10% অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ ব্যাংক। বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান মুদ্রানীতি ঘোষণা করেন। মুদ্রানীতিতে জানানো হয়, পলিসি রেট 10% অপরিবর্তিত রাখা হলে স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটি 11.5% এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি 7.5% বহাল থাকবে। সাইদুর রহমান আবেরের রিপোর্ট। বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন মুদ্রানীতি ঘোষণা করেন ডেপুটি গভর্নর হাবিবুর রহমান। যেহেতু আমাদের ইনফ্লেশন হাই, যেহেতু আমরা এক্সচেঞ্জ রেটটাকে স্টেবল রাখতে চাই, এর প্রেক্ষিতে আমরা আমাদের মানির অ্যাভেলেবিলিটিটাকে ইন জেনারেল একটু এক্সপেন্সিভই রাখতে চাই। ফলে আমাদের যে পলিসি রেট যে 10% ছিল, সেই 10%-এ আমরা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছি এবং স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটি যেটা 11.5 এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি 7.5 সেটাও অপরিবর্তিত রাখা হয়েছে। তিনি জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি উৎপাদন, বিনিয়োগ এবং কর্মসংস্থানে গতি আনতে শিল্প, কৃষি, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তা খাতের জন্য ঘোষণা করা হয়েছে 60,000 কোটি টাকার বিশেষ প্রণোদনা প্যাকেজ। আমরা যে 60,000 কোটি টাকার স্টিমুলাস প্যাকেজ, এটা কিন্তু অত্যন্ত সাবসিডাইজ রেটে দেওয়া হবে এবং এই সাবসিডাইজ রেটে কারণে কস্ট অফ প্রোডাকশন বা এই ইকোনমিক অ্যাক্টিভিটিতে যে ফান্ডিং কস্ট, সেই ফান্ডিং কস্টটা কমে আসবে। পাশাপাশি কর্মসংস্থান বিনিয়োগ বৃদ্ধির জন্য জিডিপির উৎপাদন বৃদ্ধি পাবে। বাংলাদেশ ব্যাংক বলছে, গত 2 বছরে কঠোর মুদ্রানীতির কারণে মূল্যস্ফীতি কিছুটা কমলেও এখনও তা কাঙ্ক্ষিত পর্যায়ে আসেনি। তবে উচ্চ সুদ হার, খেলাপি ঋণ ও অর্থনৈতিক অনিশ্চয়তায় বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে প্রায় 5%। এই পরিস্থিতিতে উদ্বৃত্ত তারল্য উৎপাদনমুখী খাতে প্রবাহিত করতে নতুন সহায়তা কর্মসূচি চালু করা হচ্ছে। আমরা দুইটা আইন করছি, একটা হচ্ছে মানি লোন কোড, আরেকটা আইন করছি আমরা ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট। সো এইখানে যেটা হবে, মানি লোন কোর্টে আমরা সরকারকে প্রস্তাব করছি যে এই কোর্টের বিচার যাতে 6 মাসে শেষ হয়। একই সাথে ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট যদি হয়ে যায় ইনশাল্লাহ, তাহলে যেটা দেখা যাবে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি হবে। এদিকে বাজার ভিত্তিক বিনিময় হার ব্যবস্থা অব্যাহত রাখার পাশাপাশি ব্যাংকিং খাতে সংস্কার, খেলাপি ঋণ কমানো এবং বাংলা কিউআর চালুর মাধ্যমে ডিজিটাল লেনদেন সহজ করার পরিকল্পনার কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আমাদের আসলে ব্যাংকিং সেক্টরের গভর্নেন্সের ইমপ্রুভমেন্ট দরকার। আমার ব্যাংকিং সুপারভিশন ডিপার্টমেন্ট, তাদের সাথে আমরা বসেছি, তাদেরকে স্পষ্ট যে কথাটা আমরা বলেছি যে কোনো ব্যত্যয় যদি ঘটে, ডেভিয়েশন ঘটে যদি পাওয়া যায়, শাস্তিটা সর্বোচ্চ হবে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8 অভিযোগে করা মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সাথে 2 লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে তাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল আজ এ আদেশ দেন। রায়ে সন্তুষ্ট হতে পারেননি কোনো পক্ষ। এস এম আরিফের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8 অভিযোগে হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দীর্ঘ তদন্ত, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ এবং উভয় পক্ষের দফায় দফায় যুক্তিতর্ক শেষে মঙ্গলবার এই মামলার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল 2। রায়ে হাসানুল হক ইনুকে 10 বছরের কারাদণ্ড এবং 2 লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তিনটি সাজা হয়েছে, 10 বছর করে 30 বছর, কিন্তু এই সাজাটা যেহেতু একত্রে ভোগ করবেন, 10 বছরের মধ্যে এই 30 বছর এই যে সেন্টেন্সটা একত্রে সাজা ভোগ করবেন। রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন, সাজা বাড়ানোর জন্য উচ্চ আদালতে আপিল করবেন তারা। ট্রাইব্যুনাল আজকে যে সাজাটা দিয়েছে, আমার মনে হয় যে তারা যথাযথভাবে সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করতে ব্যর্থ হয়েছেন। আমরা এই রায়ে মোটেই সন্তুষ্ট নই। এই রায়ের বিরুদ্ধে আমরা অবশ্যই আপিল করব। পাশাপাশি আমরা মনে করি যে 3টি চার্জে তারা শাস্তি দিয়েছেন, এই 3টি রায়েও এই শাস্তি অপ্রতুল। রায়ে সংক্ষুব্ধ জানিয়ে আসামি পক্ষ বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলা সাজানো হয়েছে। এটা একটি ফরমাইশি রায়। আমি মনে করি মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িকতা, মানবিক মূল্যবোধের বিরুদ্ধে যে মতবাদ, সেই মতবাদের প্রতিফলন এই রায়ের মধ্য দিয়ে ঘটেছে। আমরা এই রায়ে সংক্ষুব্ধ এবং এই রায়ে তিনি ন্যায় বিচার পাননি বলে আমরা মনে করি।
এদিকে জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামে ছাত্রদল কর্মী ওয়াসিম সহ 6 জনকে হত্যা মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সহ 22 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এই মামলায় 6 আগস্ট থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। ঋণখেলাপির দায়ে চট্টগ্রাম 4 আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছে সর্বোচ্চ আদালত। সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। তবে নতুন করে নির্বাচন হলে আসলাম চৌধুরী অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। সংসদ নির্বাচনের আগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এলে আপিল শুনানির শেষ দিন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি। সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট হলে হাইকোর্ট তার প্রার্থিতা বহাল রাখে। পরে এ আদেশের বিরুদ্ধে একই আসনে জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকী লিফট আপিল করলে তা মঞ্জুর করে। আসলাম চৌধুরী নির্বাচনে জয়ী হলেও আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফল স্থগিত থাকবে বলে আদেশ দেয় আপিল বিভাগ। বলেছেন যে আপিলটি অ্যালাউ করা হলো। মোটা দাগে বলতে গেলে বলা যায় যে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি যে আপিলটি করেছিলেন সেই আপিলটা মঞ্জুর হওয়ার অর্থ হচ্ছে জনাব আসলাম চৌধুরী তিনি যে বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, নির্বাচিত হয়েছিলেন, সেটি আর আপাত দৃষ্টিতে থাকলো না। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, রাষ্ট্রের চাহিদার সাথে মিলে গেলে বাংলাদেশ মিয়ানমার চীন করিডোর হতে পারে। তিনি বলেন, এই জন্য সম্ভাব্যতা যাচাই করা হবে। সকালে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতি থাকলে তা স্বাধীনভাবে তদন্ত করবে দুদক, এতে সরকার কোনো বাধা দেবে না। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ রিফাইন্ড বা অন্য কোনো নামে তাদের রাজনৈতিক কর্মসূচি বা কার্যক্রম চালাতে পারবে না বলেও জানান ডাক্তার জাহিদুর রহমান। প্রচার করা বাংলাদেশে একদম সরাসরি নিষেধ আছে, শুধু দণ্ডপ্রাপ্ত বলে না, তার বক্তব্য প্রচার করা যাবে না এরকম আদালতের নিষেধাজ্ঞা আছে এবং আমাদের অনেক মিডিয়া এই কাজটা করছে। তার মানে হচ্ছে তারা আদালতের নিষেধাজ্ঞা নির্দেশনা মানছেন না, এটা ফ্যাক্ট। সরকার এটার ব্যাপারে তার মানে তথ্য মন্ত্রণালয়, যেহেতু এই মিডিয়াগুলো তথ্য মন্ত্রণালয়ের অধীন আছে, আমরা প্রাথমিকভাবে এই আহ্বান জানাই, এটা ইনফ্যাক্ট আমরা ফর্মালিও জানাবো, এটা নিয়ে আমার কথা হয়েছে, তারা যেন এই কাজটা না করেন। জুলাই গণঅভ্যুত্থানের গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচির ঘোষণা করা হয়। এ সময় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে ৭১-এর মীমাংসিত ইস্যু সামনে এনে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। সাদিয়া হক মৌয়ের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নেতারা। আগামী ২ থেকে ৯ জুলাই পর্যন্ত ঢাকায় শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে বলে জানানো হয়। জুলাই আন্দোলনে শহীদ হয়েছে ১৪০০, জুলাই আন্দোলনে আহত হয়েছে ২০,০০০-এর অধিক, পঙ্গুত্ব বরণ করেছে ৪০০। এর কি বিচার আমরা পেয়েছি? এই গণহত্যার বিচার তারা করবেন না। সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে অতীতের বিভিন্ন ইস্যুর সামনে এনে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে তিনি গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান। বিএনপির মহাসচিব আবার জাতির কাছে মাঝে মাঝে ওনার মধ্যে কি যে একটা ভূত চাপে, সুবহানাল্লাহ। অর্ধ শতাব্দীর আগে ৫০-৬০ বছর আগের মীমাংসিত ৭১-এর ইস্যুকে নিয়ে এসে জাতির মধ্যে আরেকটা কনফিউশন তৈরি করে। বিএনপি ক্ষমতায় আসার পর এই স্বাধীন বাংলাদেশে অন্তত ১৪-১৫ জন মন্ত্রী, এমপি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী করেছিলেন, যারা পাকিস্তানের সময় পাকিস্তানের অখণ্ডতার পক্ষে ভূমিকা রেখেছিলেন। বাংলাদেশ তারা চায়নি। এদিকে প্রেস ক্লাবে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে যুব উন্নয়ন সংসদ আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেন, দেশের বিপুল সংখ্যক মানুষ মাদকের সঙ্গে সম্পৃক্ত এবং একাধিক সীমান্ত পথ দিয়ে অবৈধভাবে মাদক দেশে প্রবেশ করছে। আমাদের মাননীয় সংসদ সদস্য আছেন ৩৫০ জনের সদস্য আজকে পার্লামেন্টে। আপনি যদি হিসাব করে দেখেন, এখানে ম্যাক্সিমাম পার্লামেন্টেরিয়ানই এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণের বিপক্ষে। তাহলে কিভাবে আপনি প্রতিরোধ করবেন? এবং সীমান্ত পথে নজরদারি ও আইন প্রয়োগ জোরদার করা গেলে মাদকের বিস্তার নিয়ন্ত্রণ সম্ভব বলেও একমত হন তারা। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা।
রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় সনাতন পদ্ধতির বদলে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা। জিয়া উদ্যান সংলগ্ন লেক রোড সহ 4টি পয়েন্টে চালু হয়েছে এআই ক্যামেরা ট্রাফিক সিস্টেম। এর মাধ্যমে ঢাকার 19টি ইন্টারসেকশন স্বয়ংক্রিয় ট্রাফিক মনিটরিং ও মামলা কার্যক্রম শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রাজধানীর লেক রোডের সিগন্যালে এআই ক্যামেরা ট্রাফিক সিস্টেম উদ্বোধন শেষে তিনি এ তথ্য জানান। বলেন, পর্যায়ক্রমে রাজধানীর অধিকাংশ পয়েন্টে এই প্রযুক্তি চালু করা হবে। তিনি আরও বলেন, অটোরিকশা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, তবে রাজধানীর অটোরিকশার নিয়ন্ত্রণে পুলিশের একার পক্ষে সম্ভব নয়। সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ইন্টারসেকশন ও দুর্ঘটনা প্রবণ পয়েন্টগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা স্থাপন করেছি। ফলে ট্রাফিক ব্যবস্থাপনায় এক অভূতপূর্ব ও দৃশ্যমান উন্নতি সাধিত হয়েছে। এটি চালকদের মধ্যে নির্দিষ্ট লেনে থাকার এবং সিগন্যাল মেনে চলার একটি ইতিবাচক প্রবণতা তৈরি করেছে। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা ভারী বৃষ্টিপাতে কুড়িগ্রামের দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার 11 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পানিতে ডুবে বীজতলা ও সবজি ক্ষেত। একই সাথে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। ভারতের ছেড়ে দেওয়া পানিতে গত 2 দিনে বন্যায় রংপুর অঞ্চলের লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী ও গাইবান্ধা জেলার অন্তত 20,000-এরও বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে উজানের ঢল কিছুটা কমে আসায় তিস্তা নদীর পানি বিপদসীমার নিচে নেমেছে। তবে তিস্তা পাড়ের মানুষের দুর্ভোগ এখনও কাটেনি। পানি নামতে শুরু করলেও গ্রামীণ সড়ক, বসতভিটা ও ফসলি জমিতে এখনও পানি থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বাসিন্দাদের আশঙ্কা, আবারও ভারত থেকে নেমে আসা উজানের ঢলে পানি বাড়তে পারে। কাতারের শাহানিয়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের 5 প্রবাসী দাফন সম্পন্ন হয়েছে। সকাল 7:45টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কাতার থেকে 5 প্রবাসীর মরদেহ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। লাশগুলো পরিবারের কাছে হস্তান্তরের সময় তারা কান্নায় ভেঙে পড়েন। এ সময় বিমানবন্দর এলাকায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরে 5টি অ্যাম্বুলেন্স যোগে তাদের মরদেহ কানাইঘাট উপজেলার উদ্দেশ্যে রওনা হয়। জোহরের নামাজের পর কানাইঘাট আকুনি মাদ্রাসা মাঠে একই সঙ্গে 5 প্রবাসীর জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিজ নিজ গ্রামের কবরস্থানে তাদেরকে দাফন করা হয়। তাকে সরকারি খরচে যাতে দেশে সসম্মানের সাথে আনা হয়, সাথে সাথে আমাদের মন্ত্রী মহোদয় যিনি আছেন উনিও এই ব্যাপারে খুব করছেন। তো ওনাদেরকে সরকারিভাবে কিভাবে সহযোগিতা করে নিয়ে আসা যায় এই ব্যবস্থা করার জন্য উনি